হ্যালো ডিয়ার স্টুডেন্ট, এখন শুরু করছি ক্লাস 12-এর এবিটি এর যে টেস্ট পেপার 2025 তার সলিউশন। এটা হচ্ছে সায়েন্সের পেজ নাম্বার 1। সেটা এখানে এমসিকিউ এবং এক কথায় উত্তর যে 4টি আছে সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করা হবে। তোমরা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে এবং প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার অবশ্যই খাতায় লিখে নেবে, ঠিক আছে? তাহলে দেখো, প্রথমে যে কোশ্চেনটা আছে, দেখো এখানে দেখতে পাচ্ছ কোশ্চেনটা প্রথমে যে এমসিকিউটা আছে, একটা চিত্র দেওয়া আছে। চিত্রটা ভালো করে লক্ষ্য করো। এখানে দেখো যে চিত্র, সেই চিত্রে এস হলো একটি গাউসীয় তল। তাহলে এখানে দেখো এটা হচ্ছে একটা গাউসীয় তল, এটা এস। তারপরে বলেছে এই তলে তড়িৎ প্রাবল্যের অস্তিত্ব, মানে অনেকগুলো আধান আছে, কোন আধানের জন্যে তড়িৎ প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অস্তিত্ব থাকবে সেটা জানতে চেয়েছে। তাহলে দেখো, গাউসের উপপাদ্যে আমরা জানি কোনো একটা তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স, ওই তলের অভ্যন্তরে যে তড়িতাধান আছে সেই তড়িতাধান বাইকত এপসাইলন নট। ওই তলের অভ্যন্তরে যদি থাকে সেইগুলোর জন্যেই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য থাকবে। যদি বাইরে থাকে তাহলে তার জন্য কোনো রকমের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য থাকবে না। তাহলে এখানে দেখো এই যে Q2 আধান, এটা কিন্তু বাইরে আছে, তাহলে ওটার জন্যে কিন্তু কোনো রকমের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য থাকবে না। তাহলে প্রাবল্য থাকবে কোন আধানের জন্যে? -Q1 আর +Q2। তাহলে এখানে দেখো অপশানগুলো, কেবলমাত্র +Q2 আধানের জন্যে, +Q1 -Q1 আধানের জন্যে, তারপরে বলেছে সবগুলির জন্যে, তারপরে 0। তাহলে এখানে অ্যাকচুয়ালি তোমার এটা হবে এই +Q2, এটা হবে +Q2 আর এটা -Q1, ঠিক আছে? এই যে অপশান, এই অপশানটা হবে তোমার সঠিক উত্তর। তাহলে এখানে +Q2 আর -Q1 যে আধান, তার জন্যেই কী হবে? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য থাকবে। আর যে আধান বাইরে আছে আমরা জানি তার জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য থাকে না, মানে ওর জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা কী হবে? 0 হবে। আচ্ছা, তারপরে যে কোশ্চেনটা আছে দেখো 2 নাম্বার, কি বলেছে? সি ধারকত্বের একটি সমান্তরাল পাত ধারককে ভি বিভবে আহিত করা হলো। পাত দুটির মধ্যে দূরত্ব ডি হলে পাত দুটির মধ্যে ক্রিয়ারত বল কত হবে? তাহলে দেখো, সমান্তরাল পাত ধারক, এ একটা পাত, এ একটা পাত, আমরা ধরে নিচ্ছি এটার যে আধান সেটা +Q, তাহলে এটার আধান নিশ্চয়ই কত হবে? -Q। এই কোশ্চেনে পাত দুটোর মধ্যে যে দূরত্ব সেটা কোশ্চেনে বলে দিয়েছে কত? ডি। তাহলে এই দিকে যেহেতু প্লাস আছে, এইদিকে মাইনাস আধান আছে, তাহলে এই পাত দুটোর মাঝখানে একটা কি তড়িৎ ক্ষেত্র থাকবে, যে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ কোন দিক থেকে কোন দিকে হয়? প্লাস আধান থেকে মাইনাস আধানের দিকে। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যদি তুমি ই দেখো, দেখো আমরা ই আর ভি এর মধ্যে রিলেশন জানি, এটা তোমরা নিশ্চয়ই পড়েছো যে তড়িৎ ক্ষেত্র, এই তড়িৎ বিভব ভি, এটা সমান ছিল -E × D। আমরা যদি শুধুমাত্র মান নিই তাহলে তখন ই সমান, দেখো আমরা লিখতে পারবো V/D, এটা লেখা যাবে। তাহলে এটা হচ্ছে ই সমান V/D। আর এখানে যদি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই হয় তাহলে আমরা জানি তড়িৎ বল F, এটা সমান হয় Q × E, তাই তো? তাহলে এখানে দেখো ই এর ভ্যালুটা আমরা পেয়েছি, তাহলে F এটা সমান Q × E সমান কত আছে? V/D। এবার অপশানগুলো যদি তুমি ভালো করে দেখো, কোনো জায়গায় কিউ নেই বা কোশ্চেনের কোথাও কিউ বলা নেই, তার মানে কিউটাকে আমাদেরকে কী করতে হবে? সরাতে হবে। তাহলে কিউটাকে যদি আমরা সরাই তাহলে কি হবে? দেখো, আমরা জানি যে ধারকত্ব যদি সি হয় তাহলে কিউ এটা সমান আমরা কি জানি? সিভি। কিউ সমান কি হয়? সিভি। তাহলে কিউ এর জায়গায় কী করবো? আমরা ওই সিভিটা বসিয়ে দেবো, যেহেতু এখানে তার ধারকত্বটা বলা আছে। তাহলে আলটিমেট এফ এটা সমান কিউ এর জায়গায় তুমি বসিয়ে দাও সিভি, আর এখানে ভি আছে, তাহলে CV² আর নিচে দেখো ডি। তাহলে এখানে যে পাত দুটির মধ্যে ক্রিয়ারত যে বল, সেই বল কোনটা হবে? CV²/D। অর্থাৎ দেখো অপশান এ যেটা, সেটা হবে সঠিক উত্তর।
নেক্সট যে কোশ্চেনটা আছে সেটা দেখো, 60 অ্যাম্পিয়ার আওয়ার সামর্থ্যের একটি কোষ সম্পূর্ণভাবে খরিত অবস্থায় আছে, খরিত না, এখানে আহিত অবস্থায় আছে, এটা হবে হয়তো। তারপরে দেখো 5 অ্যাম্পিয়ারে কোষটিকে আহিতকরণের জন্যে প্রয়োজনীয় সময়। তাহলে দেখো 5 অ্যাম্পিয়ারে কোষটিকে আহিতকরণের জন্যে মানে প্রয়োজনীয় সময়। তাহলে কোনো একটা কোষের এই যে সামর্থ্য 60 অ্যাম্পিয়ার আওয়ার বলতে কি বোঝায়, যে ওই কোষটাতে যদি 1 অ্যাম্পিয়ার পরিমাণে কারেন্ট যায় তাহলে সম্পূর্ণ আহিত হতে যে সময়টা লাগবে সেটা কত, 60 ঘন্টা। ঠিক আছে, 1 অ্যাম্পিয়ার যদি কারেন্ট যায়, এখানে কারেন্টের ভ্যালুটা কত বলে দিয়েছে, 5 অ্যাম্পিয়ার। তাহলে এখানে টাইম যেটা লাগবে ওই যে সামর্থ্য দিয়ে যেটা দেওয়া আছে তাকে 5 অ্যাম্পিয়ার কারেন্ট দিয়ে ভাগ করে দেবো। তুমি দেখো 1 অ্যাম্পিয়ার যদি কারেন্ট যায় তার জন্য যে সময়, সেই সময়টা কত লাগবে, 60 ঘন্টা। তাহলে এখানে 5 অ্যাম্পিয়ারের জন্য যে কারেন্ট, তাহলে সেটা নিশ্চয়ই কী হবে, কারেন্টের ভ্যালু যেহেতু বাড়ছে তাহলে সময়ের ভ্যালুটা কী হবে, কমবে। তাহলে এটা হবে 60 বাই কত, 5, তার মানে এটা সমান কত আসবে, 12 আওয়ার। তাহলে এটা সঠিক উত্তর হবে এইটা, অপশান বি, 12 ঘন্টা। আচ্ছা, তারপরে যে কোশ্চেনটা আছে দেখো, এরপরে 4 নম্বরের যে কোশ্চেন কি বলেছে, এম ভর ও ই আধানের একটি ইলেকট্রন একটি চৌম্বকক্ষেত্রে বৃত্তাকার পথে তীব্র বেগে আবর্তিত হচ্ছে, তাহলে ইলেকট্রনের আবর্তনের সঙ্গে সংশ্লিষ্ট চৌম্বক ভ্রামক এবং কৌণিক ভরবেগের অনুপাত কত হবে। আমরা জানি কোনো একটা আধান যদি বৃত্তাকার পথে ঘোরে তাহলে তার কি থাকে, একটা চৌম্বক ভ্রামক থাকে। তাহলে চৌম্বক ভ্রামকের রাশিমালা দেখো আমরা এটাই জানি যে পি এম এটা সমান কিউ ভি আর বাই কত, 2। এবার এই যে কোশ্চেন, এই কোশ্চেনে কি ইলেকট্রন বলেছে, তাহলে ইলেকট্রনের চৌম্বক ভ্রামক যদি পি এম হয় তাহলে আধানের কিউ এর ভ্যালুর জায়গায় দেখো ই হয়ে গেল, তাহলে ই ভি আর বাই কত, 2 এটা হবে। এবার এটাকে যদি আমরা একটু সাজিয়ে গুছিয়ে লিখি তাহলে দেখো ইটা থাকলো, এখানে আমরা লিখছি এম ভি আর বাই নিচে 2m, এটা লেখা যাবে, অবশ্যই লেখা যাবে। তাহলে দেখো এটা পিএম, এটা সমান ই বাই 2m, এম ভি আর, এটা আবার দেখো ইলেকট্রনের যে কৌণিক ভরবেগ সেটা হয়, নিশ্চয়ই তোমরা বোরের কোয়ান্টাম শর্ত পড়েছো যে ইলেকট্রনের কৌণিক ভরবেগ সেটা কি হয়, এম ভি আর। তাহলে এই ইলেকট্রনের কৌণিক ভরবেগ এম ভি আর যেটা, সেটাকে আমরা এল দ্বারা প্রকাশ করছি। তাহলে আলটিমেট দেখো পিএম ইলেকট্রনের চৌম্বক ভ্রামক বাই এল ইলেকট্রনের কৌণিক ভরবেগ, এটা সমান কত আসছে, ই বাই 2m। তাহলে ইলেকট্রনের চৌম্বক ভ্রামক এবং তার যে কৌণিক ভরবেগ তার যে অনুপাত, সেই অনুপাতের ভ্যালুটা কত আসছে, ই বাই 2m। তাহলে এটা সঠিক উত্তর হবে অপশান সি, ই বাই 2m। আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো, সঠিক বক্তব্যটি নির্বাচন করো। প্রথম বক্তব্য কি আছে, তিরশ্চুম্বক পদার্থের ভেদ্যতা 1 অপেক্ষা বেশি হয়। আমরা জানি তিরশ্চুম্বক পদার্থ সেটা চৌম্বক দ্বারা কি হয়, বিকর্ষিত হয়, তার চৌম্বক ভেদ্যতা বা চৌম্বক প্রবণতার ভ্যালু কি হয়, 1-এর থেকে কম হয়। তাহলে এটা কি ভুল। তারপরে পরাচুম্বক, এটা পরাশ্চুম্বক করে দিয়েছে, পরাচুম্বক পদার্থের চৌম্বক প্রবণতা ধনাত্মক। দেখো পরাচুম্বক পদার্থের চৌম্বক প্রবণতার ভ্যালু 1-এর থেকে বেশি হয়, তাহলে 1-এর থেকে বেশি মানে নিশ্চয়ই সেটা কি হবে, তোমার ধনাত্মক হবে। তারপরে দেখা যাচ্ছে অয়স্চুম্বক পদার্থের চৌম্বক প্রবণতা খুব ক্ষুদ্র মানের হয়। আমরা জানি অয়স্চুম্বক পদার্থ যেটা চুম্বক দ্বারা কি তীব্রভাবে আকর্ষিত হয়, তাহলে নিশ্চয়ই তার চুম্বক প্রবণতার ভ্যালুটা কি হবে, অনেকটা বেশি হবে। তার মানে এটাও ঠিক না, পরাচুম্বক পদার্থের 20 বিন্দু নেই, এটাও ভুল। তাহলে এটা সঠিক উত্তর হবে এইটা, পরাচুম্বক পদার্থের চুম্বক প্রবণতা কি হয়, ধনাত্মক হয়, এটা হবে সঠিক উত্তর। আচ্ছা, তারপরে যে কোশ্চেনটা আছে দেখো কি বলেছে, ভিআই
এল সমান 3 মিলি হেনরি সাবেশাঙ্ক বিশিষ্ট কোনো কুণ্ডলিতে টি সময়ে তড়িৎ প্রবাহ মাত্রা এত হলে কত সময়ে তড়িৎচালক বল শূন্য হবে? তাহলে দেখো কি দেওয়া আছে, এল দেওয়া আছে আর আই দেওয়া আছে, তড়িৎচালক বল শূন্য। আমরা জানি ই এটার সমান কি হয়, মাইনাস এল ইন্টু ডিআই বাই ডিটি। তাহলে তড়িৎচালক বল শূন্য হবে, তারপরে মাইনাস এল ইন্টু ডিআই বাই ডিটি এটার সমান কত, শূন্য, বা অ্যাকচুয়ালি দেখো ডিআই বাই ডিটি এটার ভ্যালু কত, 0 হবে। তাহলে আই দেওয়া আছে, এখান থেকে ডিআই বাই ডিটি ক্যালকুলেট করবো আমরা। আই সমান কত, টি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস টি। তাহলে ডিআই বাই ডিটি এটা সমান কত হবে? তাহলে প্রথমে দেখো ই টু দি পাওয়ারে মাইনাস টি এটা থাকলো, টি স্কোয়ারের যদি আমরা ডেরিভেটিভ করি টি এর সাপেক্ষে 2t, তারপরে প্লাস, এবার টি স্কোয়ারটা ফিক্সড, ই টু দি পাওয়ার মাইনাস টি এর ডেরিভেটিভ করলে মাইনাস টি ইন্টু কত, -1 এটা আসবে। এবার এই যে প্রশ্ন, সেই প্রশ্ন অনুসারে এটার ভ্যালু কত হবে, শূন্য হবে। তাহলে আলটিমেট দেখো ই টু দি পাওয়ারে মাইনাস টি ইন্টু 2t, এটা মাইনাস দিয়ে গুণ করলে এটা মাইনাস হয়ে গেল, টি স্কোয়ার ই টু দি পাওয়ারে মাইনাস টি এটা সমান 0। তাহলে এখান থেকে দেখো 2t মাইনাস টি স্কোয়ার এটা সমান 0। তাহলে এখান থেকে 2t এটা সমান কত, টি স্কোয়ার, তাহলে টি সমান কত, 2। তাহলে যদি সময় টি সমান 2 হয় তাহলে সেখানে তড়িৎচালক বল যেটা সেটা কী হবে, শূন্য হবে। তাহলে দেখো কোথায় 2 লেখা আছে, তাহলে এই অপশান বি যেটা, সেই অপশান বিতে দেখো এটা কত লেখা আছে, 2 লেখা আছে। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে অপশান বি, 2 সেকেন্ড। নেক্সট যে কোশ্চেনটা আছে, কোনটির মাত্রা সময়ের মাত্রা নয়? দেখো এল বাই আর এটা সময়ের মাত্রা হয়, সিআর সময়ের মাত্রা হয়, আবার এলসি যেটা, সরি এলসি বলতে এলসির মাত্রা হয় তোমার কত, এল স্কোয়ার। এটার সঠিক উত্তর হবে √এলসি। দেখো এটা কোনটা সঠিক উত্তর হবে সেটা ক্যালকুলেশন করতে গেলে প্রত্যেকটা রাশির মাত্রা কিন্তু আমাদের জানতে হবে। তাহলে প্রত্যেকটা রাশির মাত্রা একটু দেখে নাও। প্রথমে কি আছে, এল, আর আর সি, এই 3টে রাশির মাত্রা আমাদেরকে জানতে হবে। দেখো এল এর মাত্রা আমরা নির্ণয় করব। এল মানে কি, সাবেশাঙ্ক। কিভাবে মাত্রা নির্ণয় করবে, দেখো এল সমান আমরা কি জানি, ফাই বাই আই, কারণ আমরা জানি ফাই সমান কি, এল আই। ফাইটা কি, চৌম্বক ফ্লাক্স। ফাইয়ের ইকুয়েশন আবার কি হয়, বি এ কস থিটা, যেখানে বিটা কি, চৌম্বক ক্ষেত্র। তাহলে ফাইয়ের মাত্রা নির্ণয় করতে গেলে কি, বি এর মাত্রা নির্ণয় করতে হবে আর ই এর মাত্রা লিখতে হবে। আচ্ছা, বি এর মাত্রা যদি তোমরা কেউ ভুলে যাও, আমরা জানি চৌম্বকের ক্ষেত্রে এফ সমান কিউ ভি বি সাইন থিটা, যেটাকে বলা হয় লরেন্স বল। তাহলে এখান থেকে দেখো বি সমান কত হবে, এফ বাই কিউ ভি। তাহলে এফ এর মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2 বাই কিউ এর ভ্যালু মাত্রা হচ্ছে আইটি, ভি এর হচ্ছে এল টি টু দি পাওয়ার -1। তাহলে বি এর মাত্রা দেখো আসবে এম টি টু দি পাওয়ার -2 আই টু দি পাওয়ার -1, কারণ দেখো এই টি আর এই টি কেটে যাচ্ছে, এল এল কেটে যাচ্ছে, তাহলে এটা আসছে। তাহলে এখান থেকে ফাইয়ের মাত্রা দেখো কি আসছে, বি হচ্ছে এম, এল তো নাই, টি টু দি পাওয়ার -2 আই টু দি পাওয়ার -1, আর এ মানে ক্ষেত্রফল, এল স্কোয়ার। তাহলে ফাইয়ের মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 আই টু দি পাওয়ার -1। তাহলে এটা কার মাত্রা, ফাইয়ের মাত্রা হলো। তাহলে ফাইয়ের মাত্রা পেয়ে গেলে এল এর মাত্রা পাবো। তাহলে এল সমান ফাই বাই আই। তাহলে দেখো আলটিমেট এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এটা আই টু দি পাওয়ার -2 হয়ে যাবে। তাহলে এটা কার মাত্রা পেলাম আমরা, এল এর মাত্রা। আর কার মাত্রা লাগবে আমাদেরকে, আর এর মাত্রা। আরটা কি, রেজিস্ট্যান্স। দেখো রেজিস্ট্যান্স আর এটা সমান আমরা কি জানি, ভি বাই আই, তাই তো। তাহলে আর এর মাত্রা ক্যালকুলেট করবে। ভিটা কি, বিভব। বিভবের মাত্রা তুমি হয়তো জানো না, বিভব ভি সমান আমরা দেখো জানি ডাব্লু বাই কিউ, আর নিচে অলরেডি একটা আই আছে। তাহলে ডাব্লু মানে এর মাত্রা এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। ডাব্লুটা কি, কাটছো,
কিউ মানে আইটি, আর এখানে একটা দেখো আবার আই আছে, তাহলে আলটিমেট আর এর মাত্রা কি আসছে এম, তারপরে এল স্কোয়ার টি টু দি পাওয়ারে -3 হয়ে যাবে কারণ এটা উপরে উঠবে, আর আয়ের পাওয়ারে দেখো কত -2। তাহলে এল এর মাত্রা এটা হলো আর এর মাত্রা, আর একটা কার মাত্রা লাগবে সি এর মাত্রা, সিটা কি ধারকত্ব। দেখো ধারকত্ব সি এটা সমান আমরা কি জানি কিউ বাই ভি, তাহলে কিউ এর মাত্রা আইটি আর ভি এর মাত্রা তো এখানে আমরা দেখো পেলাম ভি মানে ডাব্লু বাই কিউ, তাহলে ডাব্লু এর মাত্রা এম, এল স্কোয়ার টি টু দি পাওয়ারে কত -2 বাই কিউ, বাই কিউটা উপরে চলে গেল, কিউ এর মাত্রা আবার আইটি, তাহলে এখানে আইটি বসিয়ে দিলাম, তাহলে সি সমান আলটিমেট কি আসছে দেখো এমটা উপরে তুলে দাও, এম টু দি পাওয়ার -1, এটা এল টু দি পাওয়ারে -2, এটা দেখো টি টু দি পাওয়ার -2, এটা উপরে উঠে গেলে টি স্কোয়ার, আর অলরেডি দুটো টি আছে তাহলে টি টু দি পাওয়ার 4, আর এটা কি হয়ে গেল আই স্কোয়ার। তাহলে যে তিনটে রাশির মাত্রা আমাদের দরকার সেই তিনটে রাশির মাত্রা পেয়ে গেলাম। এবার এল বাই আর এর মাত্রা ফার্স্টে তুমি যদি ক্যালকুলেশন করো দেখো কি আসবে এল বাই আর। দেখো এল এর মাত্রা এখানে আমরা পেয়েছি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ারে -2 আই টু দি পাওয়ারে -2 বাই কি আর এম এল স্কোয়ার টি টু দি পাওয়ারে -3 আই টু দি পাওয়ারে -2। দেখো এখানে এম এম কেটে গেল, এল স্কোয়ার কেটে গেল, আই টু দি পাওয়ার এটা কেটে গেল, টি টু দি পাওয়ার -2 আর এটা -3, তার মানে টি, তার মানে এল বাই আর এর মাত্রা সময়ের মাত্রা কি সেম। এরপরে কি আছে সি আর, তাহলে সি আর আর এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। সি এর মাত্রা দেখো এখানে অলরেডি আমরা পেয়ে গেছি এম টু দি পাওয়ারে -1 এল টু দি পাওয়ারে -2 টি টু দি পাওয়ারে 4 আই স্কোয়ার। আর একটা কী লাগবে আর এর মাত্রা, আর এর মাত্রা দেখো এখানে আছে, তাহলে এখানে দেখো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ারে -3 আই টু দি পাওয়ারে -2, তাহলে আই টু দি পাওয়ার -2 এখানে আছে আর এখানে আই স্কোয়ার আছে, কেটে গেল এম টু দি পাওয়ার -1, আচ্ছা এখানে এটা এম দিয়ে এল স্কোয়ার আছে, এটা এম কেটে গেল, এটা এল টু দি পাওয়ার -2 আর এটা এল স্কোয়ার কেটে গেল, এটা টি টু দি পাওয়ার 4 আর এটা টি টু দি পাওয়ার -3, তার মানে টি, তার মানে সি আরটা কি সময়ের মাত্রা। ভালো করে মনে রাখবে এগুলো কোনগুলো সময়ের মাত্রা হচ্ছে। তারপরে এলসিটা আগে আমরা দেখি, তাহলে রুট এলসি পেয়ে যাবো আমরা, তাহলে 3 নাম্বার তো না এটা 4 নাম্বার এল সি, তাহলে এল এর মাত্রা কোথায় গেল, এল এর মাত্রা এই যে এখানে লেখা আছে দেখো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ারে -2 আই টু দি পাওয়ারে -2। সি সি এর মাত্রা এখানে এম টু দি পাওয়ারে -1 এল টু দি পাওয়ারে -2 টি টু দি পাওয়ারে 4 আই স্কোয়ার, তাহলে এইটার এটা কেটে গেল, এম আর এম কেটে যাবে, এইটার এটা কেটে যাবে, টি টু দি পাওয়ারে -2 আর এটা টি টু দি পাওয়ারে 4, তাহলে এলসির মাত্রা টি স্কোয়ার। তাহলে এলসির মাত্রা যদি টি স্কোয়ার হয় তাহলে রুট এলসির মাত্রা নিশ্চয়ই কী হবে টি হবে। তাহলে প্রত্যেকটা রাশির মাত্রা তোমাদের যদি মনে থাকে তাহলে প্রত্যেকটা রাশির মাত্রা বসিয়ে ক্যালকুলেশন করবে, আর যদি মনে না থাকে এই যেভাবে ধরো আমি রাশিমালাগুলোকে মনে রাখার পরে, আর প্রত্যেকটা রাশিমালা দেখো কোনো না কোনো চ্যাপ্টারে তোমরা পড়েছো, ধারকত্বতে ওই চ্যাপ্টার থেকে তোমরা সি এর রাশিমালা বা সি এর মাত্রা পেয়ে যাবে, তারপরে চলতড়িৎ বা ওহমের সূত্র সেই চ্যাপ্টার থেকে তোমরা আর এর মাত্রা পেয়ে যাবে, আর এল এর মাত্রা হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ। প্রত্যেকটা রাশির মাত্রা তোমরা অবশ্যই ভালো করে কি মনে রাখবে, তাহলে এত খাটতে হবে না তোমাদের। তাহলে এটা সঠিক উত্তর হবে কোনটা রুট এলসি, তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো, ধনাত্মক জেড অক্ষ বরাবর গতিশীল একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র প্রদত্ত কোন সমীকরণগুলি দ্বারা সূচিত করা হয়। দেখো
আমরা যদি 3টে অক্ষ আঁকি, এটা কত নম্বর কোশ্চেন? 8। দেখো এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর এটা জেড অক্ষ। দেখো আমরা জানি একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গর যে গতিবেগ বা তার যে অভিমুখ, সে অভিমুখটা জানা যায় কোন ভেক্টর দ্বারা? ই ক্রস বি ভেক্টর দ্বারা। তাহলে ই ক্রস বি যেদিকে হবে তড়িৎচুম্বকীয় তরঙ্গের গতিবেগের অভিমুখ সেই দিকে হবে। এটাকে বলা হয় কি পয়েন্টিং ভেক্টর। অ্যাকচুয়ালি পয়েন্টিং ভেক্টর দ্বারাই তোমার একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গের গতিবেগের অভিমুখ জানা যায়। একটা জিনিস এখানে তোমরা ভালো করে দেখো, 3টে আছে, পেন আছে, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। তাহলে এখানে দেখো তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগের অভিমুখে ই ক্রস বি। তাহলে ই ক্রস বি যেদিকে থাকবে তড়িৎচুম্বকীয় তরঙ্গটা সেই দিকে যাবে। এই কোশ্চেনে তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগের অভিমুখটা বলে দিয়েছে বা কোন অভিমুখে যাচ্ছে সেটা বলে দিয়েছে, জেড অক্ষ। তাহলে ই থেকে বি এর দিকে 4টে আঙুলকে ঘোরালে যাতে বুড়ো আঙুল জেড অক্ষ বরাবর থাকে। দেখো যদি আমরা এক্স অক্ষ থেকে ওয়াই অক্ষর দিকে ঘোরাই, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তাহলে যদি আমরা এক্স অক্ষ থেকে ওয়াই অক্ষের দিকে ঘোরাই তাহলে দেখো বুড়ো আঙুল জেড অক্ষ বরাবর আছে। কিন্তু যদি আমরা ওয়াই অক্ষ থেকে এক্স অক্ষের দিকে 4টে আঙুলকে তালুর দিকে ঘোরাই তাহলে বুড়ো আঙুলটা নিচের দিকে হচ্ছে, মানে নেগেটিভ জেড অ্যাক্সিস বরাবর। কিন্তু কোশ্চেনে বলে দিয়েছে যে তড়িৎচুম্বকীয় তরঙ্গটা কি পজিটিভ জেড অ্যাক্সিস বরাবর যাচ্ছে। তাহলে অবশ্যই ইটা দেখো এক্স অক্ষ বরাবর আর বিটা ওয়াই অক্ষ বরাবর, তবেই ই ক্রস বি যেটা সেটা দেখো জেড অ্যাক্সিস বরাবর থাকছে বুড়ো আঙুলটা, অর্থাৎ ওইটাই হবে তড়িৎচুম্বকীয় তরঙ্গের গতির অভিমুখ বা তার বেগের অভিমুখ বা ওই তড়িৎচুম্বকীয় তরঙ্গের ডিরেকশন। তাহলে এটা সঠিক উত্তর হবে তোমার ই যেটা সেটা এক্স অক্ষ বরাবর, বি যেটা সেটা ওয়াই অক্ষ বরাবর। তাহলে ই যদি এক্স অক্ষ বরাবর থাকে তাহলে অবশ্যই ই ভেক্টর এটা সমান আমরা লিখতে পারবো E0 i ক্যাপ, আর বি ভেক্টর এটা সমান B0 j ক্যাপ। তাহলে দেখো প্রথম অপশান কি আছে, ই ভেক্টর সমান E0 i ক্যাপ, বি ভেক্টর সমান B0 j ক্যাপ। বিটা কি আছে, ই ভেক্টর সমান E0 i ক্যাপ প্লাস আবার বি ভেক্টর সমান B0 j ক্যাপ। যদিও দুটো সেম আছে তাহলে এইটা এবং এটা দুটোই উত্তর হবে হিসেব মতো। এবার সি এরটা দেখো ই সমান E0 j ক্যাপ, মানে ই ভেক্টরটাকে ওয়াই অক্ষ বরাবর ধরেছে আর বিটাকে আই অক্ষ বরাবর, মানে এটা হবে না, অপোজিট ডিরেকশনে হয়ে যাচ্ছে। আর কে ক্যাক বরাবর তো হবে না, তার মানে এখানে দেখো এটা অপশনটা লিখতে হয়তো কোনো জায়গায় ভুল হয়ে গেছে। এটা সঠিক উত্তর হবে কোনটা, 1 নম্বরেরটা। দেখো বুঝতে পেরেছ? এই কনসেপ্টগুলো ভালো করে ক্লিয়ার করে রাখতে হবে। আমি তড়িৎচুম্বকীয় তরঙ্গ চ্যাপ্টারটা দেখবে, একটা ওয়ান শট ভিডিও করা আছে, তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে, তাহলে সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো, কাঁচ নির্মিত একটি সমতল অবতল লেন্সের মিউয়ের ভ্যালু বলে দিয়েছে, বক্রতা পৃষ্ঠের ব্যাসার্ধ বলে দিয়েছে, লেন্সের ক্ষমতা কত হবে। কি লেন্স বলেছে, সমতল অবতল। দেখো আমরা লেন্স মেকারের ফর্মুলা জানি, এরকম যে এরকম দুটো লেন্স ছিল, এদিকে একটা লেন্স বা এর বক্রতা ব্যাসার্ধকে R1 ধরেছিলাম, আর এটার যে বক্রতা ব্যাসার্ধ সেটাকে দেখবে কত ধরে নিয়েছিলাম, R2। দিয়ে ফর্মুলা কী ছিল, 1/f এটা সমান মিউ মাইনাস 1 ইন্টু 1/R1 মাইনাস 1/R2। কিন্তু এই কোশ্চেনে কী বলেছে, একটা সমতল আর একটা অবতল, তার মানে এই কেসটার ক্ষেত্রে লেন্স যেটা হবে সেটা দেখো এইরকম টাইপের। তাহলে এটা যে যদি তুমি বক্রতা ব্যাসার্ধ দেখো, যেহেতু সমতল তাহলে প্রথম তলের বক্রতা ব্যাসার্ধ যদি R1 দেখো তাহলে নিশ্চয়ই এটা অসীম হবে, আর দ্বিতীয় তলটার বক্রতা ব্যাসার্ধ R2 সেটা কোশ্চেনে বলে দিয়েছে কত, 50 সেন্টিমিটার। তাহলে এখানে 50 সেন্টিমিটার, জাস্ট আমরা ফর্মুলায় কি বসিয়ে দেব। তাহলে 1/f এটা সমান মিউ মাইনাস 1, মিউ এর ভ্যালু দেখো কোশ্চেনে বলেছে 1.5 মাইনাস 1 ইন্টু 1/∞ মাইনাস 1/50। 1 অসীমের ভ্যালু কত হয়, 0 হয়, তাহলে আলটিমেট, আর এটা বিয়োগ করলে দেখো 0.5 ইন্টু এখানে মাইনাস 1/50, তাহলে এফ সমান কত হবে, বা 1/f এটা হচ্ছে 0.5। আচ্ছা মাইনাসটাকে যদি আগে লিখি
0.5 ইন্টু 1/50, এটা দশমিকটা তুললে এখানে 10, এটা কাটলে কত 10, 5 10 50, তাহলে 1/f এটা সমান হচ্ছে কত 1/100, তাহলে f সমান কত 100। তাহলে লেন্সের যে পাওয়ার p এটা সমান কি জানি আমরা 100/f অত ডায়াপ্টার। আচ্ছা, এটা মাইনাসটা থাকবে, এখানে মাইনাস হবে f এর ভ্যালু, তাহলে p সমান -100 কত 100 অত ডায়াপ্টার, t মানে ডায়াপ্টার, এটা সমান -1 ডায়াপ্টার। তাহলে এটা সঠিক উত্তর হবে -1 ডায়াপ্টার। দেখো এখানে এটা 1D দেওয়া আছে সিতে, আর এটা 1D দিয়ে দিয়েছে, তাহলে এখানে একটা মাইনাস দিয়ে দাও, দিয়ে সেটা উত্তর করে দাও, এটা -1, তাহলে অপশান কোনটা হবে -1 ডায়াপ্টার। ক্লিয়ার? এই যে লেন্স মেকার ফর্মুলা বা লেন্স প্রস্তুতকারকের ফর্মুলা, এটা ভালো করে মনে রাখবে, এখান থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন থাকে। নেক্সট যে কোশ্চেন আছে দেখো কি বলেছে, ইয়ংয়ের দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় সর্বোচ্চ তীব্রতা হলো I0, একটি ছিদ্র বন্ধ করে দেয়া হলে তীব্রতা হবে। আচ্ছা দেখো, আমরা ইয়ংয়ের দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় আইম্যাক্সের ভ্যালু জানি, আইম্যাক্স এটা সমান তোমার ফর্মুলা হচ্ছে √I1 প্লাস √I2 তার স্কোয়ার। এবার দুটো যদি তীব্রতা সমান হয়, সেই তীব্রতা যদি তোমার একটা I হয় বা I0 ধরে নাও, তাহলে এটা দেখো √I0 প্লাস √I0 পুরোটা স্কোয়ার, তাহলে আইম্যাক্স এটা সমান 2√I0 পুরোটার কি স্কোয়ার হবে। তাহলে আইম্যাক্স যেটা সেটা দেখো 4I0 আসছে। এবার I0টা কি যে কোনো একটা তীব্রতা, এবার এখানে দুটো আছে, এবার কোশ্চেনে বলেছে যদি একটা ছিদ্র বন্ধ করে দেওয়া হয় তাহলে তখন তীব্রতা কি হবে। একটা ছিদ্র যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে তখন শুধু তীব্র থাকবে I0, তীব্রতা কত থাকবে I0, তাহলে I0-র ভ্যালু দেখো আলটিমেট কত আসবে আইম্যাক্স বাই কত 4 বা I/4। এখানে দেখো যেটা কি বলে দিয়েছে, সর্বোচ্চ তীব্রতাটা যেহেতু I0 বলে দিয়েছে, তাহলে এখানে যে কোনো এটাকে I ধরে নাও, তাহলে I সমান I0 বাই কত 4, মানে সর্বোচ্চটা বাই 4 হবে। এখানে সর্বোচ্চ তীব্রতার কত ধরে নিয়েছে I0, তাহলে কত হবে I0/4, অর্থাৎ অপশান বি যেটা সেটা হবে সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো XI কি বলেছে, ফোটো ইলেকট্রনের গতিশক্তি এবং আপতিত বিকিরণের কম্পাঙ্কের লেখচিত্র হবে। এটা লেখচিত্র নিশ্চয়ই তোমরা থিওরি পড়ার সময় পড়েছো, বা আমরা জানি ফটো ইলেকট্রিক এফেক্টের ক্ষেত্রে আইনস্টাইনের যে সমীকরণ, যে কোনো একটা ধাতব পৃষ্ঠে আলো ফেললে সেখান থেকে কি হয় ইলেকট্রন নির্গত হয়, তাই তো, এটা হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট। এবার যে আলোটা ফেলা হচ্ছে তার যে শক্তি সেটা যদি H নিউ হয়, তাহলে H নিউ এটা সমান হয় তোমার E ম্যাক্স মানে সর্বোচ্চ গতিশক্তি প্লাস কি W0, মানে ফোটনের যে শক্তি দুটো কাজে লাগে, একটা অংশের সাহায্যে ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রনটাকে বার করতে কাজে লাগে, যেটাকে বলা হয় ওয়ার্ক ফাংশন বা কার্য অপেক্ষক, আর বাকিটার সাহায্যে সে কী করে এক্সটার্নাল ওয়ার্ক ডান না, মানে বাহ্যিক যে গতিশক্তি সেই গতিশক্তিটা। তাহলে যে ফোটনের যে শক্তি দুটো কাজে লাগছে, একটা ধাতব পৃষ্ঠ থেকে বার করতে যেটাকে বলা হচ্ছে কি কার্য অপেক্ষক, আর বাকিটার সাহায্যে সে কী হবে গতিশীল হবে, মানে তার গতিশক্তি। তাহলে এখানে দেখো কার্য অপেক্ষক যদি ধ্রুবক থাকে তাহলে H নিউ, মানে Hটা যেহেতু কনস্ট্যান্ট, তাহলে আমরা বলতে পারি নিউ আর ইম্যাক্স পরস্পর কী হবে সমানুপাতিক হবে। তাহলে যদি সমানুপাতিক হয় তাহলে দেখো এটা সঠিক যে উত্তর সেই সঠিক উত্তর এইটা হবে। এবার তোমাদের কোশ্চেন তাহলে এইটা কেন হবে না, কারণ দেখো ধাতব পৃষ্ঠের যে কার্য অপেক্ষক তার জন্য কিছুটা পরিমাণে এনার্জি নিশ্চয়ই কি লাগবে, তাহলে এইটুকু হচ্ছে তোমার কার্য অপেক্ষক, কিন্তু এখানে দেখো কোনো কার্য অপেক্ষক নেই। আর এটা অলরেডি দেখো মানে কম্পাঙ্ক 0, সেখানে তখন নিশ্চয়ই তার গতিশক্তি থাকবে না অবশ্যই।
তাহলে একটা নির্দিষ্ট কম্পাঙ্কের ধাতব পৃষ্ঠে আলো ফেললে তবেই তার থেকে কি হয় ইলেকট্রন নির্গত হয়, যেটাকে আবার বলা হয় কি সূচনা কম্পাঙ্ক। তাহলে একটা সূচনা কম্পাঙ্ক থাকলেও তারপর থেকে সে কী হবে গতিশক্তি পাবে। আচ্ছা দেখো এরপরে যে কোশ্চেনটা আছে XII 12 4H1 মানে 4টে সাধারণ হাইড্রোজেন যুক্ত হয়েছে দিয়ে 2He মানে He24 আর 2E প্লাস 26 মেগা ইলেকট্রন ভোল্ট এই বিক্রিয়াটি হলো। তাহলে এই বিক্রিয়াটা দেখো অবশ্যই কি একটা নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। অ্যাকচুয়ালি এই বিক্রিয়াটাকে এরকম 4H11 আছে তো, অ্যাকচুয়ালি এইটা যে H11 প্লাস H11 প্লাস H11 প্লাস H11 চারটে যুক্ত হয়েছে দিয়ে হিলিয়াম আর দুটো পজিট্রন, আর সেই সঙ্গে সঙ্গে কী হয়েছে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়েছে। এটাই হচ্ছে কি তোমার নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার উদাহরণ। নিশ্চয়ই তোমরা থিওরিতে পড়েছো নিউক্লিয় সংযোজন মানে হালকা মৌলের নিউক্লিয়াস যুক্ত হয়ে ভারী মৌলের নিউক্লিয়াস তৈরি হয়, সেই সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে কী হয় শক্তি উৎপন্ন হয়, সেটাকেই বলা হচ্ছে কি নিউক্লিয় সংযোজন। আচ্ছা এরপরে যে কোশ্চেনটা আছে দেখো, ট্রানজিস্টারে আলফা সমান 0.96 হলে প্রবাহ বিবর্ধন গুণক বিটা এর মান কত হবে? আচ্ছা আলফা দেওয়া আছে তাই তো 13, তাহলে আলফা সমান হচ্ছে 0.96, তাহলে বিটা সমান আমরা জানি আলফা বাই 1 মাইনাস আলফা, তাহলে মানে 0.96 বাই 1 মাইনাস 0.96, তাহলে এটা সমান 0.96 আর বিয়োগ করলে 0.04 হবে। তাহলে বিটা এটা সমান দেখো আলটিমেট 96 বাই 4, 0.04 আছে তার জন্য এখানে 100 আর 0.96 আছে তার জন্য এখানে 100 হয়ে গেল। আলটিমেট এটা কেটে যাবে, তাহলে 96 বাই 4 মানে 24 হবে। তাহলে বিটার যে ভ্যালু সেটা দেখো অপশান সি 24। 14 নম্বরের কোশ্চেনটা দেখো 14, সঞ্চার ব্যবস্থার প্রধান অংশ হলো প্রেরক, গ্রাহক, সঞ্চার প্রণালী সবগুলি। অবশ্যই সবগুলি হবে, কারণ সঞ্চার ব্যবস্থায় বা কমিউনিকেশনে প্রেরক লাগবে, গ্রাহক লাগবে, আবার সঞ্চার প্রণালী মানে যার মধ্য দিয়ে আমরা কি পাঠাবো সবগুলাই লাগবে। তাহলে এটা হবে কি সবগুলি। আচ্ছা নেক্সট এক কথায় যে উত্তর যেগুলো আছে দেখো, পৃথিবী পৃষ্ঠে কোন স্থানে বিনতি কোণ 0 ডিগ্রি হয়? তাহলে 2-এর 1 নম্বরে যে কোশ্চেন, পৃথিবীর পৃষ্ঠে কোন স্থানে বিনতি কোণ 0 হয়? তাহলে এটা হবে নিরক্ষীয় অঞ্চলে বা নিরক্ষ রেখায়, নিরক্ষ রেখায়। দেখো বিনতি কোণ কাকে বলে? কোনো একটা দণ্ডচুম্বককে অনুভূমিকের সঙ্গে যদি মানে দণ্ডচুম্বককে যদি ঝুলিয়ে দেওয়া হয় তাহলে সেটা অনুভূমিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করবে সেটাকে বলা হয় কি বিনতি কোণ। একটা দণ্ডচুম্বককে যদি চুম্বকের উত্তর মেরুতে নিয়ে যাওয়া হয় তাহলে এরকমভাবে থাকবে, দক্ষিণ মেরুতে নিয়ে গেলে এরকমভাবে থাকবে। কিন্তু নিরক্ষরেখা অঞ্চলে বা পৃথিবীর মিডিলে যদি থাকে তাহলে সে কিন্তু একবারে অনুভূমিক বরাবর থাকবে। তাহলে অনুভূমিকের সঙ্গে তার যে কোণ সেটা কত হবে? 0 হবে। তাহলে নিরক্ষরেখায় বিনতি কোণের মান 0 বা 0 ডিগ্রি বিনতি কোণ হবে নিরক্ষরেখা অঞ্চলে। নেক্সট কোশ্চেন যেটা আছে 2 নম্বর, কি বলেছে? যদি লেন্জের সূত্রটি ভুল হয় তাহলে কোন সংরক্ষণ সূত্রটির অস্তিত্ব থাকে না? দেখো আমরা জানি লেন্জের সূত্রটা শক্তির সংরক্ষণ সূত্রকে সাপোর্ট করে, বা শক্তির সংরক্ষণ সূত্রটাকে লেন্জের সূত্র দিয়ে ব্যাখ্যা করা যায়, বা শক্তির সংরক্ষণ সূত্র থেকে লেন্জেরটাকেও ব্যাখ্যা করা যায়। তাহলে যদি লেন্জের সূত্রটা ভুল হয় তাহলে শক্তির সংরক্ষণ সূত্রের কোনো রকমের অস্তিত্ব থাকবে না। তাহলে কনজারভেশন অফ এনার্জি বা শক্তির, তাহলে শক্তির সংরক্ষণ সূত্র। আচ্ছা নেক্সট 3 নম্বরের কোশ্চেন, তাই তো
যদি কোনো গোলীয় দর্পণের অনুবন্ধী ফোকাস যুগল দর্পণটির একই দিকে অবস্থিত হয় তবে দর্পণটির প্রকৃতি কী হবে? দেখো, অনুবন্ধী ফোকাস যুগল হচ্ছে যে কোনো একটা দর্পণের এমন দুটো বিন্দু যার যে কোনো একটা বস্তু একটা জায়গায় বস্তুকে রাখলে অপর বিন্দুতে কী হবে? তার প্রতিবিম্ব তৈরি হবে যে কোনো একটা জায়গায়। তাহলে অর্থাৎ দেখো, প্রথমে বস্তুর জায়গায় প্রতিবিম্ব রাখলে, পরে কী করলে প্রতিবিম্বের জায়গায় যদি বস্তুকে রাখো তাহলে আগে যেখানে বস্তু ছিল সেখানে কি প্রতিবিম্ব তৈরি হবে। তাহলে সেটা যদি একই পাশে হয় তাহলে অবশ্যই সেটা কী হবে? অবতল দর্পণ হবে। তাহলে এটা অবশ্যই কী হবে? অবতল দর্পণ। বোঝা গেল? যেমন ধরো এটা অবতল দর্পণ, তো আমরা জানি যে 2F বা সিতে যদি কোনো একটা বস্তুকে রাখা হয় তাহলে তার প্রতিবিম্ব কোথায়? সিতেই হয়। ঠিক আছে, এগুলো ভালো করে মনে রাখতে হবে। তারপরে তরঙ্গমুখে অবস্থিত যে কোনো দুটি বিন্দু দশা পার্থক্য কত? অথবা যেটা তরঙ্গমুখের উপর অবস্থিত যে কোনো দুটি বিন্দুর মধ্যে যে দশা পার্থক্য, সেই দশা পার্থক্য হবে 0 ডিগ্রি বা 0। তরঙ্গমুখ মানে কি? সমদশা সম্পন্ন কণা, বা অবশ্যই তরঙ্গমুখের উপরে অবস্থিত প্রত্যেকটা কণা কি সমদশায় থাকবে। তাহলে যেহেতু সমদশায় আছে তাহলে নিশ্চয়ই দশা পার্থক্য কত হবে? 0 হবে। কি শর্তে একটি অর্ধপরিবাহী ডায়োড খোলা সুইচের মতো আচরণ করে? দেখো, ডায়োডকে খোলা সুইচের মতো আচরণ আমরা করতে পারবো। একটা জিনিস মনে রাখবে, সুইচ মানে কি কাজ কি? তার অন আর অফ হতে, মানে অন আর অফ করা, তাই তো? এবার ডায়োডকে সুইচের মতো ইউজ করতে পারবো আমরা তখনই যদি ডায়োডকে বায়াসিং করা হয়। মনে রাখবে, যদি ডায়োডকে ফরওয়ার্ড বায়াসে রাখা হয় তাহলে সেটা অনের মতো কাজ করবে, আর যদি রিভার্স বায়াসে রাখা হয় তাহলে সেটা অফের মতো কাজ করবে। ঠিক আছে? তাহলে কি শর্তে যদি ডায়োডকে ফরওয়ার্ড ও রিভার্স বায়াসে রাখা হয় তাহলে তখন ডায়োড সুইচের মতো কাজ করবে। তারপরে অর্ধপরিবাহী পদার্থের ক্ষেত্রে শক্তিপটি পার্থক্যের মাত্রা কত? অর্ধপরিবাহী পদার্থের ক্ষেত্রে শক্তিপটি পদার্থের মাত্রা কত? আচ্ছা, অর্ধপরিবাহী তো একটা পার্টিকুলার বলা যায় না, এক একটা অর্ধপরিবাহীর ক্ষেত্রে এক এক রকমের হয়। যেমন সিলিকনের ক্ষেত্রে তোমার যেটা হয়, সিলিকনের ক্ষেত্রে যে এনার্জি গ্যাপ এটা হয় 1.11 ইলেকট্রন ভোল্ট, আর জার্মেনিয়ামের ক্ষেত্রে তোমার হয় এনার্জি গ্যাপ যেটা সেটা হয় 0.67 ইলেকট্রন ভোল্ট। তাহলে একবারে অ্যাভারেজ করলে মোটামুটি যে কোনো অর্ধপরিবাহীর ক্ষেত্রে 1.1 ইলেকট্রন ভোল্ট লেখা যায়। দুটোই লিখে দেবে, যে জার্মেনিয়ামের ক্ষেত্রে মাথায় কাজ করছে না, সিলিকনের ক্ষেত্রে 1.11 ইলেকট্রন ভোল্ট, আর জার্মেনিয়ামের ক্ষেত্রে হয় 0.67 ইলেকট্রন ভোল্ট। এটা বলতে গিয়ে ভুল হলে শক্তিপটি। ঠিক আছে, দুটো একসঙ্গে আছে তো ওই জন্য উল্টে গেল। যাই হোক, হতেই পারে, হওয়াটাই স্বাভাবিক। তাহলে এই হচ্ছে এক কথায় উত্তর বা 1 নম্বরের যে কোশ্চেন, সেগুলো হলো। নেক্সট ভিডিওতে টোটাল 2 নম্বরের যে 5টা কোশ্চেন আছে, এখানে দেখো তার সঙ্গে সঙ্গে কিছু অথবাও আছে। নেক্সট ভিডিওতে 2 নম্বরের যে কোশ্চেন সেগুলো করানো হবে। টেস্ট পেপার যেহেতু বেরিয়ে গেছে তোমরা সবাই কিনে নেবে, যারা এখনও কেনোনি, রিসেন্ট আজকালে বেরিয়েছে, তোমরা অবশ্যই কিনে নেবে। যে তোমাদের কাছে যদি টেস্ট পেপারটা থাকে তাহলে কোশ্চেনগুলো তোমরা ওখানে দেখতে পাবে, ভালো হবে। আর এই যে কোশ্চেনের উত্তর সেটা কিন্তু অবশ্যই তোমরা খাতাতে ভালো করে লিখে নেবে। আর ওদিকে রায়ান মার্টিনের যে কোশ্চেন ব্যাংক সলিউশন সেটাও চলছে, ওখানে অলরেডি 3টে হয়ে গেছে, 4 নম্বরেরটা শুরু হয়েছে। রায়ান মার্টিনের 5টা মডেল কোশ্চেন পেপার করাবো, আর টেস্ট পেপারের মোট 5টা মডেল কোশ্চেন পেপার করাবো, বা 5টা পেজ। এটা হচ্ছে 1 নম্বর পেজে আছে এগুলো মোটামুটি, ওগুলো 1 নম্বর, আর এক কথারগুলো 2 নম্বরে আছে। তাহলে ওখানে 5টা আর এখানে 5টা, মোট 10টা
যদি মডেল কোশ্চেন পেপার বা 10টা স্কুল যদি করা হয়, তাহলে আশা করছি এখান থেকে প্রত্যেকটা কোশ্চেন তোমাদের 2025 যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেখানে কমন পেয়ে যাবে। ওই জন্য তোমাদেরকে বলবো ভিডিওগুলো যারা আগেরগুলো দেখোনি অবশ্যই দেখে নেবে। আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এখানে রেগুলার তোমার রায়ান মার্টিনের কোশ্চেন ব্যাংক নাহলে এবিটিএ টেস্ট পেপারের সলিউশনগুলো কি দেওয়া হবে।